আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট ও ফাংশনের অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সেট ও ফাংশনের একেবারে বেসিক নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ সেট ও ফাংশনের অঙ্কগুলো করার জন্য আমাদের যেসব জিনিসগুলি জানতে হবে তা নিয়ে একটু আলোচনা করব প্রথম লেকচারে। এরপর থেকে আমরা অঙ্ক শুরু করব। তাহলে সেট বলতে আমরা কি বুঝি? একেবারে সহজ কথায় বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো এটা তোমাদের বইয়ের সংজ্ঞা এটা বলা ছিল। তো আমরা যদি এক্সাম্পল দিই, যেমন ধরো এক সেট জামা। তো এক সেট জামা বলতে আমরা কিন্তু শুধুমাত্র একটা জামাকে বুঝি না। এক সেট জামা বলতে ধরো একটা জামা, একটা পায়জামা, একটা ওড়না, অর্থাৎ এক সেট জামা বলতে এখানে কিন্তু তিনটা সদস্যকে বোঝানো হয়। আবার ধরো আমরা ডিনার সেট বলে থাকি, তো ডিনার সেট সেখানেও কিন্তু একের অধিক উপাদান থাকতে পারে, আবার একটা উপাদানও থাকতে পারে। একটা সেটে একটা উপাদানও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, আবার কোনো উপাদান নাও থাকতে পারে। ওকে, তো সেট সম্পর্কে আমরা বুঝলাম। এখন সেটকে প্রকাশ করার পদ্ধতি। তো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার। তো এগুলো আমরা ক্লাস এইট থেকেই জানি। এটার আগে সেট ছিল কিনা খেয়াল নেই, না এটার আগে সেট ছিল সম্ভবত। আচ্ছা, তো সেট প্রকাশের দুইটা পদ্ধতি, তার মধ্যে একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেখানে তোমাকে সেটের উপাদানগুলি সরাসরি দেওয়া থাকবে না, কিন্তু এমন কিছু শর্ত বা এমন একটা ইকুয়েশন দেওয়া থাকবে যেটার মাধ্যমে তুমি উপাদানগুলোকে বের করে নিয়ে আসতে পারবে। আর দুই নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতিতে তোমাকে সরাসরি সেটের উপাদানগুলি দিয়ে দিবে, তালিকা পদ্ধতি। তো আমরা এই দুইটার মধ্যে ইন্টার কনভার্সন শিখব, অর্থাৎ এই সেট গঠন থেকে তালিকাতে কিভাবে যেতে হয় এবং এই তালিকা থেকে সেট গঠনে কিভাবে আসতে হয়। তাহলে দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই যে সেট গঠন পদ্ধতিতে একটা সেটকে আমি প্রকাশ করি। ধরো এরকম বললাম যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু অল ন্যাচারাল নাম্বার। এগুলি তোমরা জানো যে এন দ্বারা ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করা হয়। এবং ন্যাচারাল নাম্বার বলতে কি বুঝি? তারপরে পূর্ণ সংখ্যা আছে, এরকম রিয়েল নাম্বার আছে, ইন্টিজার পূর্ণ সংখ্যা আছে। আচ্ছা, তো এসব জিনিস তোমরা প্রথম অধ্যায়ে আশা করি শিখে এসেছো, তাই এখানে আর এগুলির বিস্তারিত এক্সপ্লানেশন দিচ্ছি না। শুধুমাত্র বলছি যে ন্যাচারাল নাম্বার মানে সেই সব নাম্বার যাদের মধ্যে কোনো ভগ্নাংশ নেই, কোনো জিরো নেই এবং কোনো ঋণাত্মক নাম্বার নেই, কোনো ঋণাত্মক সংখ্যাও নেই। তো এটা তোমরা এইভাবে চাইলে মনে রাখতে পারো যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ নেচার থেকে আসবে। তাহলে নেচারে কী কী হতে পারে? যেমন ধরো একটা আম গাছে কয়টা আম হতে পারে? একটা আম, দুইটা আম, তিনটা, চারটা, পাঁচটা, এরকম করে করে কিন্তু হতে পারে। বাট একটা গাছে কি কখনো -10টা আম হতে পারে? অবশ্যই পারে না। তার মানে ন্যাচারালের মধ্যে কোনো মাইনাস থাকবে না। একটা গাছে কি 1.5টা আম ধরতে পারে, বা 2.5টা, বা 7.2টা, এরকমও কিন্তু ধরতে পারে না। তার মানে এই যে দশমিক সংখ্যাগুলিও ন্যাচারাল নম্বরে থাকবে না। ওকে, তো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এবং বললাম এবং যে তুমি ধরো যে 0 থেকে বড় এক্সের মান এবং ধরো 3 থেকে ছোট বা সমান। তাহলে এটা কি হবে? এটা একেবারে ইজি যে 0 থেকে বড় দেখো 0 এর সমানও যদি আমি দিয়ে দিতাম এখানে, সেক্ষেত্রেও কিন্তু 0টা আমরা নিতে পারতাম না, কারণ 0 ইজ নট এ ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে হবে 1, 2 এবং 3। এবার আমরা দেখলাম যে সেট গঠন পদ্ধতি থেকে কীভাবে তালিকাতে আসতে হয়। এবার আমরা দেখব যে তালিকা পদ্ধতি থেকে কীভাবে সেট গঠনে মুভ করা যায়। তো ধরো বি নামক একটা সেট আমি দিলাম, যে সেটের উপাদানগুলি ধরো এরকম দেওয়া আছে যে 2, 3, 5, 7, 11। তাহলে দেখো, দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে এগুলো আসলে কোন ধরনের সংখ্যা বলো তো? এগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তাহলে আমরা এটাকে
তালিকা থেকে সেট গঠনে কিভাবে নিতে পারি? আমরা যখনই সেট গঠনে নিব তখন এরকম করে লিখব যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, অথবা এক্ষেত্রে দেখো এক্স বিলংস টু না লিখলেও হবে। কারণ কি? কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই ওরা মানে যেই ধরনের হতে পারে সেটা অলরেডি বলা আছে। অর্থাৎ তোমাকে এখানে বলে দিতে হবে না যে মৌলিক সংখ্যার ন্যাচারাল থেকে আসছে নাকি পূর্ণ সংখ্যা থেকে আসছে নাকি ধরো তোমার রিয়েল নাম্বার থেকে আসছে। কারণ মৌলিক সংখ্যা সিলেক্টিভ, এটা কখনোই ধরো নেগেটিভ থেকে আসার কোনো সুযোগ নেই, জিরো থেকে আসার কোনো সুযোগ নেই, দশমিক থেকে আসার কোনো সুযোগ নেই। তাই এখানে এক্স বিলংস টু বলতে হবে না, তুমি জাস্ট লিখবা যে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। তো এটাই হচ্ছে এখানে শর্ত যে এক্স কি, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, তো আমার এখানে আর ওইদিকে জায়গা নেই, তাই আমি নিচে লিখছি, তোমরা এরপর একটা কমা দিতে পারো, এরপর লিখবে এবং এখন দেখো এক্স এর মান কত থেকে কতের মধ্যে আছে? 2 থেকে 11 এর মধ্যে। তাহলে 2ও আছে এবং 11ও কিন্তু আছে। সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে 2 থেকে সমান অথবা বড় আর 11 থেকে সমান অথবা ছোট। তাহলে দেখো 2 থেকে বড়, 11 থেকে ছোট এবং তাদের সমানও হতে পারবে। এই ধরনের মৌলিক সংখ্যাগুলি আমরা নিব বি সেটের মধ্যে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি সম্পর্কে। ওকে, তো এরপরে আমরা দেখব সসীম এবং অসীম সেট সম্পর্কে। তো চলো সসীম এবং অসীম সেট সম্পর্কে একটু দেখি। সসীম সেট কি? নাম থেকেই তোমরা হয়তো কিছুটা গেস করতে পারছো যে সসীম সেট কাকে বলে। যেই সেটের উপাদানগুলো নির্দিষ্ট, অর্থাৎ ধরো আমি এমন একটা সেট নিলাম এ সমান সমান ধরো 1 2 3। তাহলে দেখো আমি যদি তোমাকে বলি যে এই সেট উপাদান কয়টা, তুমি গুণে বলে দিতে পারো যে 1টা 2টা 3টা, অর্থাৎ 3টা উপাদান। এখানে কিন্তু সসীম মানে এটার একটা সীমানা আছে। আরেকটা হচ্ছে অসীম। তো অসীম মানে কি? যার কোনো সীমা নেই। অসীম সেট মানে কি? যার কোনো সীমা নেই। তাহলে এটা কেমন হতে পারে? এটা হতে পারে এমন যে ধরো বি একটা সেট নিলাম এবং বললাম যে 1 2 3 4, এরপর আমি ডট ডট দিয়ে দিলাম। ডট ডট দেওয়ার অর্থ কি? যে এটা এই দিকে আরও অনেক বাড়তে পারবে। তো কত পর্যন্ত বাড়বে সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করে দেইনি। তো যেহেতু নির্দিষ্ট করে দেইনি, তাই এটা নির্দিষ্ট কোনো সীমানাও নেই। তো এটাকে বলা হবে অসীম সেট। ওকে, এরপরে আমরা আরেকটা স্পেশাল সেট সম্পর্কে দেখব, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেটের আইডিয়াটা আমাদের একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত, নয়তো ফাঁকা সেটকে তোমরা অনেকেই ভুলভাবে প্রকাশ করো। ফাঁকা সেটকে অনেকেই ভুলভাবে প্রকাশ করে, যেমন ফাঁকা সেট হচ্ছে আচ্ছা সেটকে প্রকাশ করা হয় এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা, এটা তোমরা জানো। তো ফাঁকা সেট হচ্ছে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট। এখন অনেকে কী করে, ফাঁকা ভেবে এখানে একটা 0 দিয়ে দেয়। কিন্তু তুমি বলো 0 কি কোনো সংখ্যা না? 0 কিন্তু অবশ্যই সংখ্যা, 0 একটা বাস্তব সংখ্যা। তো এখন ফাঁকা সেটের ভিতরে আমি যদি একটা সংখ্যাকে লিখি তাহলে সেটা তো একটা উপাদান হয়ে গেল। এই সেটের উপাদান কয়টা? এই সেটের উপাদান হচ্ছে একটি। সেই উপাদানের নাম কি? সেই উপাদানের নাম হচ্ছে 0। তাহলে এটা কিন্তু ফাঁকা সেট কখনোই হবে না, এটা কখনোই ফাঁকা সেট হবে না। তাহলে কোনটা হবে? ফাঁকা সেট হবে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এটা গেল একটা পদ্ধতি। তো আরও একটা পদ্ধতি আছে ফাঁকা সেটকে প্রকাশ করার। ফাঁকা সেট প্রকাশ করার আরও একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে তুমি এই চিহ্নটা দিয়ে ফাঁকা সেটকে প্রকাশ করতে পারো। এই যে এই ধরনের একটা চিহ্ন, যে এরকম করে দিয়ে এইভাবে টান দিবা। তো এখানে অনেকে ভুল করে যে এই চিহ্ন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে। তো ভিতরে লিখলে কিন্তু এটা একটা উপাদান হিসেবে বসে যাবে। এটা যখন লিখবা তখন ভিতরে লিখবা না, অথবা বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না। তার মানে ফাঁকা সেট প্রকাশ করার পদ্ধতি কয়টা? 2টা। একটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে যে এই ধরনের চিহ্ন। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ধরনের চিহ্ন দেওয়া যাবে না, অথবা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শূন্য দেওয়া যাবে না। ওকে, তো এরপরে তোমাদের বই যে টপিকটা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে ভেন চিত্র। তো ভেন চিত্র সম্পর্কেও আমরা ক্লাস 8-এ অনেক কিছু জেনে এসেছি। ভেন চিত্র কীভাবে প্রকাশ করা হয়, ভেন চিত্রের ভিতরে কীভাবে উপাদানগুলিকে প্রকাশ করা হয়, সেগুলি সবই আমরা জানি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এ একটা সেট আছে যার উপাদানগুলো হচ্ছে ধরো এ বি
সি। আবার ধরো বি একটা সেট আছে যার উপাদানগুলি ধরো এরকম আছে যে বি সি ডি। আর মনে করো যে ইউনিভার্সাল সেট ইউ, যেটার উপাদান হচ্ছে আমাদের এ বি সি ডি ই। তাহলে এই সব ইনফরমেশনগুলিকে এখন আমি ভেন ডায়াগ্রামে প্রকাশ করতে চাই। তাহলে তুমি সার্বিক সেটের জন্য এরকম একটা আয়তাকৃতির ভেন ডায়াগ্রাম আঁকবে, তার ভিতরে তুমি বৃত্তাকৃতির আরও দুটা ভেনচিত্র আঁকবে এরকম। তাহলে দেখো আমি কিন্তু একটা ইন্টারসেক্টিং পয়েন্ট তাদের মধ্যে দিয়েছি। কেন? কারণ এটা হচ্ছে এর জন্য, দেখো আমি একটু লিখে দিই, এটা হচ্ছে এ সেটের জন্য, এটা হচ্ছে বি সেটের জন্য, এবং এই যে মাঝখানে যে জায়গাটা, এই মাঝখানের জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ যারা এ বি উভয়ের মাঝেই আছে। এখন তোমরা এখানে দেখে বলো যে এ সেটের ভিতর উপাদানগুলি কে কে? এ বি সি, আর বি সেটের কি? বি সি ডি। কিন্তু দেখো এই যে বি আর সি, এখানেও বি আর সি, এই দুটো কিন্তু এ বি দুইটার মধ্যেই কমন, তাই না? তাহলে আমরা এই বি আর সিকে লিখতে পারি এই ফাঁকা জায়গাটাতে। এরপর এ সেটের যে উপাদান সেটা হচ্ছে এ, আর বি সেটের যে উপাদান সেটা হচ্ছে এক্সট্রা করে ডি। এবার তুমি দেখো এই যে এ সেটের জন্য যে গোল্লা, সেটার ভিতরে কিন্তু এ বি সি সব আছে, আবার বি সেটের যে গোল্লাটা সেটার ভিতরে বি সি ডি সব আছে। তার মানে সেট আমরা প্রকাশ করতে পেরেছি। এখন তাহলে আমরা সার্বিক সেটকে কীভাবে প্রকাশ করব? সার্বিক সেট বলেছিলাম যে এই পুরোটা হচ্ছে সার্বিক সেট। তাহলে এর মধ্যে আছে এ বি সি ডি, তাহলে বাকি রইল কি? ই। তাহলে ই থাকবে এই দুই সেটের বাইরে, কিন্তু সার্বিক সেটের অবশ্যই ভিতরে। এটাকে কিন্তু এরকম বাইরে এনে লেখা যাবে না, কারণ এরকম বাইরে নিয়ে আসলে সেটা সেট থেকে বহির্ভূত হয়ে যাবে। হ্যাঁ, সেটা করা যাবে না, এটা অবশ্যই সার্বিক সেটের ভিতরে থাকতে হবে। ওকে, এবার আমরা দেখব উপসেট সম্পর্কে। উপসেট বা ইংলিশে বলে সাবসেট। তাহলে উপসেট ব্যাপারটা কি? তোমরা হয়তো অনেকেই জানো যে কোনো একটা সেট যদি দেওয়া থাকে, তাহলে সেই সেটের উপাদানগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল যতগুলো সেট গঠন করা যায় তাদেরকেই বলা হয় ওই সেটের উপসেট। অর্থাৎ ব্যাপারটা এরকম যে ধরো এ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে মনে করো এরকম 3 4 এবং 5, 3 4 5। তাহলে এ সেটের উপসেট কী কী হতে পারে? যেমন দেখো এ সেটের একটা উপসেট হতে পারে এরকম 3, কারণ আমি একটা উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারি। এ সেটের একটা উপসেট হতে পারে এরকম 4, এ সেটের একটা উপাদান হতে পারে 5। তো আমি দেখো একটা একটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করলাম। এবার একটা কাজ করি, দুইটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করি। তাহলে কি হবে? 3 এর সাথে 4, তারপরে 3 এর সাথে 5, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট হবে না, 3 এর সাথে 5, 3 4 3 5, এবং আরেকটা বলা যায় 4 5, তাই না? তাহলে দেখো দুইটা করে কিন্তু আর গঠন করা যাবে না, তাহলে তিনটা করেও তো গঠন করা যায়, তাই না? 3 4 5 সবাইকে নিয়ে গঠন করলাম, এটাও করা যায়। তাহলে আমি লিখতে পারি 3 4 5, এটাও একটা উপসেট। এবং সবশেষে কিন্তু দেখো একটা ফাঁকা সেটও লেখা যায়, কারণ ফাঁকা সেট হচ্ছে সব সেটের উপসেট। দেখো এই লেখাটা বোঝা যায় কিনা, আমি কর্নারে লিখলাম ফাঁকা সেট হচ্ছে সব সেটের উপসেট। আচ্ছা, আমি এখানে কয়টা উপসেট লিখতে পারলাম তাহলে একটু খেয়াল করো। 1 2 3 4 5 6 7, আর ফাঁকা সেট নিয়ে 8টা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কিছু জিনিস একটু শিখে ফেলতে হবে। 8টি উপসেট আমি লিখতে পারলাম, তাই তো? 8টি উপসেট টোটাল। তো এই কনসেপ্টটা ব্যবহার করে আমাদের প্রচুর এমসিকিউ আসে, এবং বোর্ড পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আসে যে উপসেট প্রকাশ করে ওটাকে বলা হয় পাওয়ার সেট। যে কোনো একটা সেটের পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এরকম বলা হয় যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে আবার মূল সেটের উপাদান সংখ্যা। তো ওই অঙ্কগুলি করার জন্য আমরা এখান থেকে কিছুটা আইডিয়া নিই। এখন তোমরা দেখো এই যে উপসেটগুলির মধ্যে এই 3 কিন্তু দেখতে মূল সেটের মতো হয়নি, তাই না? মূল সেট কত? 3 4 5, কিন্তু এখানে কত? 3। এই 4ও দেখতে মূল সেটের মতো না, 5ও দেখতে মূল সেটের মতো না। তাহলে এখানে তুমি সবগুলির দিকে যখন তাকাবে
তখন দেখবে যেখানে শুধুমাত্র এই যে 3 4 5 যে উপসেটটা আমি গঠন করেছি, এই যে এটা একটু এক্সট্রা করে লিখি আবার 3 4 5, দেখো এই উপসেটটা কিন্তু একেবারে মূল সেটের মতো হুবহু, তাই না? মূল সেটেও 3 4 5 এবং উপসেটেও কি 3 4 5। তাহলে কি আমরা এই দুটো সেটকে আলাদা করতে পারছি? এটা কিন্তু আলাদা করা যাচ্ছে না। তো যেই ক্ষেত্রে এই যে এরকম আলাদা করা যাবে না, সেটাকে বলা হয় অপ্রকৃত উপসেট। তার মানে যেটা মূল সেটের সমান সেটা হচ্ছে অপ্রকৃত উপসেট। ওকে, তাহলে বাকিগুলি কি? বাকি সবগুলিকে বলা হবে প্রকৃত উপসেট। তাহলে এবার দেখো, এই যে আমি যে এখানে লিখে রাখলাম যে 8টি উপসেট আমরা পেয়েছি। তো 8টি উপসেটের মধ্যে মাত্র একটাই অপ্রকৃত। এটা যে কোনো সেটের ক্ষেত্রে তুমি 3 উপাদান নাও, 4 উপাদান নাও, 5টা নাও, 6টা নাও, 7টা 8টা, যতটাই নাও না কেন, তুমি যতগুলি উপসেট গঠন করবে তার মধ্যে মাত্র একটাই থাকবে যে কিনা এই যে মাদার সেট। আমরা যদি এটাকে মাদার সেট বলি, ওই বায়োলজির অনেকটা কোষ বিভাজনের মতো, যে যেই কোষ থেকে বিভাজিত হয় সেটাকে আমরা বলি মাদার সেল, এবং যেই কোষগুলি তৈরি হয় নতুন করে সেগুলিকে আমরা বলি ডটার সেল। তো যাই হোক, এখানে সেট আর উপসেট। সো এখন দেখো তো, এদের মধ্যে যেহেতু পার্থক্য নেই, তাই এটা অপ্রকৃত উপসেট। তো তুমি যত উপাদান এনে নাও না কেন, এটা সবসময় একটা মাত্র উপসেটই পাওয়া যাবে যেটা কিনা অপ্রকৃত। তাহলে আমরা এখানে কিছু কথা লিখি যে একটা সেটের উপাদান যদি n হয়, যেমন দেখো এখানে এই সেটের উপাদান কয়টা? 3টি। তাহলে এখানে বলতে পারি n সমান কত? 3টি, তাই না? তাহলে এখান থেকে আমরা কিছু আইডিয়া জেনারেট করি, যেমন উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা হচ্ছে, দেখো যেমন এই সেটের ক্ষেত্রে যখন n এর মান 3, তখন উপসেট হয়েছে 8টি। তাহলে এই যে উপসেট 8, এটাকে কি আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। 2 টু দি পাওয়ার 3-তে 8ই হয়। তাহলে এই যে 2 টু দি পাওয়ার যে 3, এই 3 আসলে কার মান? n এর মান, তাই না? তাহলে এখানে n লিখে দিতে পারি। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে একটা সেটের উপাদান যদি হয় n, তাহলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? একটা সেটের উপাদান n হলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। কিন্তু তার মধ্যে তো একটা আছে অপ্রকৃত। তাহলে যেটা আমরা বলি যে প্রকৃত উপসেট কতটি? তাহলে তোমরা বলো তো, প্রকৃত উপসেট কতটি? কি আইডিয়া করতে পারছো? প্রকৃত উপসেট কতটি হবে? টোটালটা থেকে টোটাল কতটা ছিল? 2 টু দি পাওয়ার nটা, যার মধ্যে একটা আবার অপ্রকৃত। তাহলে ওই একটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এই প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n। ওকে, এবার আমরা আসি সেটের সমতাতে। তো সেটের সমতা মানে কি? দুইটা সেটের সবগুলি উপাদান যদি সমান হয়, তাহলে ওইটাকেই আমরা মূলত সেটের সমতা বলি। যেমন ধরো, আমি যদি একটা উদাহরণ দিই, সেটের সমতা। ধরো যে এ একটা সেট যার উপাদান হচ্ছে a b c, আবার বি একটা সেট যার উপাদান ধরো আমরা বললাম a a b b b এবং c। তাহলে তোমাদের কি মনে হয়, এই দুটো সেট কি সমতায় আছে? তো অনেকে বলতে পারো নেই, কারণ কি এখানে a দুইটা, b তিনটা, এখানে a একটা, b একটা। বাট তোমরা হয়তো এটা ক্লাস 8 থেকে জেনে এসেছো যে একটা সেটের মধ্যে একটা উপাদান একবারই লেখা হয়। তো 2 বার 3 বার 4 বার 5 বার 100 বার 1 কোটি বার যতবারই তুমি লিখো না কেন, তার কোনো ভ্যালু আসলে নেই। তাহলে এই বি সেটটাও মূলত আমাদের এ যতবারই থাকুক না কেন, এটা দেখার বিষয় না। এ আছে একবার, বি আছে একবার, সি আছে একবার। তাহলে দেখো তো, এ সেট আর বি সেট হুবহু সমান, যদিও তারা রিপিট ছিল, বাট আমরা রিপিটটা নিব না। এটাই হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। তাহলে বলা যায় এ আর বি সেট দ্বয় সমান। ওকে, এবার আসি আমরা সেটের অন্তর। তো অন্তর শব্দটির অর্থ হচ্ছে বিয়োগফল, সেটের অন্তর। তো সেটের অন্তর আমরা কীভাবে বের করব, বা সেটের বিয়োগফল কীভাবে বের করব? মনে করো এ একটা সেট আছে যার উপাদান হচ্ছে 1 2 3
4। আর ধরো বি একটা সেট আছে যার উপাদান হচ্ছে মনে করো যে 3, 4, 5, 6। তাহলে আমরা এ মাইনাস বি বের করতে চাই, তাহলে এ মাইনাস বিকে এইভাবেও প্রকাশ করতে পারো, এ মাইনাস বি দিয়ে সহজে, অথবা তোমরা এ এবং উল্টানো স্ল্যাশ দিয়ে বি লিখতে পারো। উল্টানো স্ল্যাশ, তাই না? স্ল্যাশ চিহ্নটাকে এই দিকে টানতে হয়, এই দিকে, তো আমি উল্টানো স্ল্যাশ ব্যবহার করেছি। এটা দ্বারা সেটের বিয়োগ বোঝানো হয়। ওকে, তাহলে এই সেটের উপাদানগুলি লিখি আগে। 1, 2, 3, 4 মাইনাস বি সেটের উপাদানগুলি লিখি 3, 4, 5 এবং 6। তাহলে এই বিয়োগটা আমরা কীভাবে করি? এই বিয়োগ কিন্তু আমরা সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করব না। এটা হচ্ছে, তোমরা এইভাবে মনে রাখবা যে যেই সেটটা বিয়োগ হয়েছে সে টোটালি বাদ। সে কি টোটালি বাদ যাবে। তাহলে এই যে 3, 4, 5, 6 এরা কেউই আসবে না, বোঝা গেছে? কিন্তু যখনই এইখানের কোনো সেটের উপাদান ওই প্রথম সেটের সাথে কমন থাকবে তাহলে তাদেরকে নিয়ে বাদ যাবে। অর্থাৎ ওরা তো বাদ যাবেই, ওরা বাদ যাবে, সবাই বাদ যাবে। কিন্তু যদি কাউকে কমন পায় প্রথম সেটে তাহলে তাদেরকে নিয়ে নিয়ে বাদ যাবে। তাহলে দেখো, যেমন এইখানে 3, 4, 5, 6 সবাই বাদ, কিন্তু এই 3 কিন্তু এই 3 এর সাথে কমন, আবার এই 4 এই 4 এর সাথে কমন, তাহলে এই 3, 4কে সাথে নিয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কি হবে এই বিয়োগফলটা? জাস্ট 1 এবং 2। হ্যাঁ, তাহলে ওই মানে ওই বি সেটের মধ্যে যেগুলো আনকমন সেগুলি কিন্তু আসবে না, কারণ আমি আগেই বলে দিয়েছি যে বি সেট টোটালি বাদ, যে বিয়োগ সে টোটালি বাদ, এবং যারা কমন তারা প্রথম থেকেও বাদ। ওকে, তাহলে সেটের বিয়োগ আমরা এইভাবে করি। ওকে, এরপরে আছে সার্বিক সেট। তো সার্বিক সেট কী জিনিস সেটা আমরা সবাই জানি, যে যেই সেট থেকে একটা আলোচনার বাকি সব সেট আসে, যেই সেট থেকে সার্বিক সেট। যেমন ধরো আমি যদি কয়েকটা সেটকে এইভাবে প্রকাশ করি, একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, যে এ সমান সমান ধরো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার, না অল রিয়েল নাম্বার না, আমি একটু এটা লিখি যে জেড, অর্থাৎ কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আবার বি সমান সমান আমি লিখলাম যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, ধরো আমি লিখলাম এন, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এরপর আমি লিখলাম সি, সি সমান সমান ধরলাম যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু কিউ, কিউ দ্বারা কিন্তু আমাদের মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয়, কিউ দ্বারা মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয়। কিন্তু একটু খেয়াল করো, এই যে পূর্ণ সংখ্যা, তারপরে স্বাভাবিক সংখ্যা, তারপরে মূলদ সংখ্যা, এরা সবাই কি মূলত অল রিয়েল নাম্বার থেকে বিলং করে না? অবশ্যই তারা অল রিয়েল নাম্বার থেকে বিলং করে। তার মানে এই যে রিয়েল নাম্বারের যে সেট, এটাকে বলা হবে এক্ষেত্রে সার্বিক সেট, কারণ এই সেটের একটা উপসেট হচ্ছে এই পূর্ণ সংখ্যার সেট, এই সেটের একটা উপসেট হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার সেট, এই সেটের একটা উপসেট হচ্ছে এই মূলদ সংখ্যার সেট, এবং আরও থাকতে পারে অমূলদ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, 2-এর গুণিতক, 3-এর গুণিতক, এরকম তোমরা হাজার হাজার সেট গঠন করতে পারো যারা কিনা সবাই বিলং করে অল রিয়েল নাম্বার থেকে। তাহলে এক্ষেত্রে অল রিয়েল নাম্বার হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেটের আইডিয়াটা ক্লিয়ার। ওকে, এবার আমরা দেখব পূরক সেট সম্পর্কে। তো পূরক সেট কাকে বলে? যেই সেটের পূরক সেট বের করব তাকে আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব, পূরক সেট। তো আমরা একটু আগেই বিয়োগ শিখে এসেছি, তাই এখন আর আমি বিয়োগটা দেখাবো না। আর পূরক সেটকে ছোট হাতের এরকম সি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাপারটা কেমন? যে এ সি, অথবা এটাকে অনেক সময় এ বার দ্বারাও প্রকাশ করা হয়। তো এ সি বা এ বার যেটা দ্বারা প্রকাশ করা না কেন, এই দুটার অর্থই হচ্ছে যে ইউনিভার্সাল সেট যেটা থাকবে সেটা থেকে আমরা ওই এ কে মাইনাস করে দিলেই এ এর পূরক সেট পাবো। ওকে, তো গেল আমাদের পূরক সেট। এখন আর দুইটা বাকি আছে, ছেদ সেট এবং নিশ্ছেদ সেট। তো ছেদ সেট কাকে বলে এবং নিশ্ছেদ সেট কাকে বলে? যেমন দেখো, ছেদ সেট হচ্ছে ছেদ, যে কিনা ছেদ করতে পারে, যে কিনা ছেদ করছে বা যাদের মধ্যে কমন পোর্শন বিদ্যমান, ছেদ সেট। অর্থাৎ
তোমরা যেটাকে ক্যাপ বলো বা ইন্টারসেকশন সেট বলা হয়, ছেদ সেট, ইন্টারসেকশন সেট। ওকে, যেমন মনে করো এ একটা সেট আর এ একটা সেট, কিন্তু দেখো এই যে মাঝখানে যে অংশটা এটা কিন্তু দুইটা সেটের মধ্যে কমন, তাহলে এটাকে বলা হবে আমাদের ছেদ সেট। ওকে, আর নিশ্ছেদ সেটটা কি? নিশ্ছেদ সেট হচ্ছে, ধরো আমি যদি বলি যে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার মধ্যে ইন্টারসেকশনটা কি, তো জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার মধ্যে কি কোনো ইন্টারসেকশন হয়? জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8 করে এরকম করে যেতে থাকবে, আর বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7 করে এরকম করে যেতে থাকবে। তাহলে বলো এই দুটোর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে এটা কি কোনো দিনও মান বের হবে? কোনো দিনও কিন্তু এটার কোনো মান বের হবে না, এটা অলওয়েজ ফাঁকা সেট, তাই না? কারণ এই দুইয়ের মাঝে কোনো মিল নেই, তার মানে এরা পরস্পর নিশ্ছেদ সেট। তাহলে এরা কি? নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট। ওকে, তো এরপরে আমরা দেখব শক্তি সেট। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম আগে একবার বললাম, শক্তি সেটটা কি? শক্তি সেট হচ্ছে ওই যে আমরা উপসেটের আলোচনায় বলেছিলাম যে যতটা উপসেট গঠন করতে পারি, একটা সেট থেকে যতটা উপসেট গঠন করতে পারি তাদের সবগুলিকে নিয়ে যদি আমরা আবার একটা সেট গঠন করি তাহলে তাকে বলা হবে শক্তি সেট। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করি এবং শক্তি সেটের অঙ্ক আমরা দেখব। শক্তি সেট, যেমন ধরো আমি একটু ছোট এক্সাম্পল নিই যাতে ক্লাসটা খুব বেশি বড় না হয়। আচ্ছা, এই সমান ধরো এ বি, তাহলে এই সেটের উপাদানগুলিকে নিয়ে কতগুলি উপসেট গঠন করা যায়? তা আমরা জানি যে একটা করে উপাদান নিয়ে এ আর বি গঠন করা গেল, দুইটা করে উপাদান নিয়ে শুধুমাত্র এ বি গঠন করা গেল, তার তো নেই, তাহলে একটা ফাঁকা সেট গঠন করে দিলাম। এখন এই যে এতগুলি সেট যে লিখেছি এদেরকে নিয়ে যদি আমি বড় একটা সেট গঠন করি, দেখো দুই পাশে আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকে দিয়েছি, তার মানে এখন ভিতরে যারা আছে তারা কি প্রত্যেকে এই বড় সেটের এক একটা সদস্য, কিন্তু সেই সদস্যগুলি আবার কারা? সেই সদস্যগুলি হচ্ছে এই সেটের উপসেটগুলি, তাই না? তার মানে এই যে এই সেটের উপসেট নিয়ে আমি যে বড় সেট গঠন করেছি সেটাকেই বলা হবে পাওয়ার সেট অফ এ। এটাকে প্রকাশ করা হয় এইভাবে, পাওয়ার সেট অফ এ সমান এত। তো দেখো এটার উপাদান সংখ্যা, দেখো এই যে এ সেটের উপাদান সংখ্যা কয়টা? দুইটা, তাই না? এই যে এ আর বি দুটো উপাদান। আর পাওয়ার সেট অফ এর উপাদান কয়টা? দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই যে চারটা উপাদান, এই চারকে কি আমরা 2 স্কোয়ার লিখতে পারি না? এই 2 স্কোয়ারকে কি এইভাবে লেখা যায় না যে 2 টু দি পাওয়ার n, যেখানে n সমান হচ্ছে এ সেটের উপাদান, এ সেটের কি উপাদান সংখ্যা, ঠিক আছে? উপাদান সংখ্যা। ওকে, তো এটা দিয়ে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বইয়ে আছে এবং সেটা পরীক্ষায় খুব বেশি আসে, যে কোনো পরীক্ষায়। আচ্ছা, ওকে, এরপরে আমরা কথা বলবো ক্রমজোড় নিয়ে। ক্রমজোড়, তো ক্রমজোড় হচ্ছে যে কে কোথায় থাকবে সেটা বিন্যস্ত করে দেওয়ার প্রক্রিয়া। যেমন ধরো একটা পরীক্ষায় 5 জন স্টুডেন্টের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে, তো টিচার কিন্তু যে ফার্স্ট হয়েছে তার রোল 1, যে সেকেন্ড তার রোল 2 এবং যে থার্ড তার রোল 3 হিসেবে খাতায় লিখবে, তাই না? তাহলে এই যে সেট করে দিল, টিচার সেট করে দিল যে কে কোথায় থাকবে, এটাকেই বলা হয় ক্রমজোড়। কে প্রথমে থাকবে, কে দ্বিতীয়তে থাকবে, এটাকে বলা হয় কি? ক্রমজোড়। ওকে, এরপরে আমরা আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক দেখব, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার নাম হচ্ছে সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ বা কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্তেশীয় গুণজ সেট। তো কার্তেশীয় গুণজ আমাদের কোথায় কোথায় কাজে লাগে? কার্তেশীয় গুণজ আমাদের কাজে লাগে তোমার হচ্ছে অন্যয় বা রিলেশন বের করার ক্ষেত্রে এবং নর্মাল কার্তেশীয় গুণ করার ক্ষেত্রে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, কার্তেশীয় গুণজটা একটু দেখি। ওকে, যেমন ধরো এ সেটের উপাদান আছে কি? ধরো 1, 2, 3, আর বি সেটের উপাদান ধরো আছে 5 এবং 6। এবার আমরা এ আর বিকে কার্তেশীয় গুণজ করতে চাই, তাহলে আমরা লিখব এ ক্রস বি। কার্তেশীয় গুণজকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। এ আর বি এর মধ্যে
কার্তেশীয় গুণজ যদি হয়। ওকে, তাহলে আমরা এই সেটের উপাদানকে লিখি 1 2 3 ক্রস 5 6। তাহলে এই গুণটা কিন্তু নর্মাল গুণের মতো এমন না যে 5 একে 5, 6 একে 6, তারপর 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 5 15, 3 6 18, এরকম কিন্তু হবে না। এটা কিভাবে হবে? এটা হবে ক্রমজোড় আকারে, যেমন 1-এর সাথে 5, 1-এর সাথে 6, দেন 2-এর সাথে 5, 2-এর সাথে 6, 3-এর সাথে 5, 3-এর সাথে 6। তাহলে এটাকে লিখবো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 5, কারণ এই ক্রমজোড়, প্রত্যেকটা ক্রমজোড়কে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 1 5 আর মাঝখানে কমা হবে 1 5, এরপরে কত 1 6, এরপরে 2 দিয়ে, তাহলে 2 5 2 6, এরপরে 3 দিয়ে, সো 3 5 এবং কত 3 6। ওকে, তো এই গেল আমাদের কার্তেশীয় গুণজ। এবং এরই মাধ্যমে তোমাদের সেটের যে 2.1 সেটার থিওরিটিক্যাল আলোচনা শেষ হলো। তো আমরা নেক্সট ক্লাসে এই সেট অধ্যায়ের 2.1-এর অঙ্ক দেখব। তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।